নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মোদিজি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। 2014 থেকে লাগাতার একটা জার্নি আপনাদের সামনে তুলে ধরবো, খুব ইন্টারেস্টিং। মোদিজি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এবারে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর তাদেরকে বলুন যারা এই অনুষ্ঠান দেখতে চান। দুই, আমাদের একটা ছোট্ট টাকার বিনিময়ে সদস্যপদ রয়েছে। যদি নেন তাহলে আমাদের সুবিধে হয়, যদি না নেন তাহলেও অনুষ্ঠান দেখতে কোনো অসুবিধে হবে না। 3 নম্বর, আজকে কিন্তু 0 আওয়ার আছে। আজকেও আমরা চতুর্থ স্তম্ভ নিয়েই আলোচনা করব এবং থাকবেন সাংবাদিক আশিস চট্টোপাধ্যায়, থাকবেন সাংবাদিক ফিল্ম মেকার সুব্রত সেন এবং ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত। শুরু করছি মতামত, শীর্ষক মোদিজি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। গত 12 বছরে সব থেকে প্রচলিত স্লোগান কি ছিল? একটা স্লোগান যা প্রতিটা নির্বাচনে, প্রতিটা জনসভায় আমরা শুনেছি, সেটা হলো সবকা সাথ সবকা বিকাশ। ইনফ্যাক্ট জয় জওয়ান জয় কিষান বা তারপরে গরিবি হটাওয়ের পরে সব থেকে ক্যাচি স্লোগান, যা মোদিজির আমলেই শোনা গেছে এমন নয়, মোদিজির মুখে শোনা গেছে এমন নয়, মোদিজি এই স্লোগান প্রতিটা জনসভাতে দিয়েছে, প্রতিটা জনসভাতে। তারপরে এই স্লোগান ছড়িয়ে পড়েছে বড় মেজো সেজো ছোট নেতা সমর্থকদের মুখেও। আমরা শুনেছি সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগান এক আশা জায়গায় মনে, সবাই মিলে আমরা একসাথে বড় হব, দেশের বিকাশের সঙ্গে প্রতিটা মানুষের বিকাশ। কিন্তু এই স্লোগান তো এমন নয় যে সবার সম্পদ এক হয়ে যাবে, সবার রোজগার এক হয়ে যাবে, না তা নয়। আমাদের সংবিধানেও যে সমাজতন্ত্রের কথা বলা আছে তা আসলে এক ভারসাম্যের অর্থনৈতিক ব্যবস্থা। মানে রাষ্ট্রের পুঁজিও কাজ করবে, ব্যক্তিগত পুঁজিও থাকবে, মুনাফাও থাকবে, সব সমান হয়ে যাবে এমন নয়, কিন্তু এক কল্যাণকর রাষ্ট্র, মানুষের জীবনযাত্রার মান বাড়বে। আর ঠিক এই জায়গাটাতেই নরেন্দ্র মোদী হাতটা দিয়েছিলেন, সবকা সাথ সবকা বিকাশ। 12টা বছর কেটে গেল এই স্লোগান বাজারে আসার পরে। আসুন দেখা যাক ওই সবকা সাথ সবকা বিকাশ ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে। মোদীজি বলেছিলেন, আমরা বিশ্বের 3য় অর্থনীতি হয়ে উঠব। আমরা আপাতত 6ষ্ঠ অর্থনীতিতেই আটকে আছি এবং সেটাও সারা দেশের মানুষের কাছে কোনো সেলিব্রেট করার মতো বিষয়ই নয়। কারণ আমাদের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু রোজগার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর হিসেব অনুযায়ী 2800 মার্কিন ডলার। আর আমরা সারা বিশ্বে এই মাথা পিছু আয়ে 146 নম্বরে আছি। বাংলাদেশে মাথা পিছু রোজগার প্রায় একই। শ্রীলঙ্কার মাথাপিছু রোজগার মাসে $4000, ভুটানে $4000, মালদ্বীপের $14,000, চীনের $13,800, যা ভারতের মাথাপিছু আয়ের প্রায় 5 গুণ। এবার দেখুন 2013-তে, মানে মোদিজি ক্ষমতায় আসার আগে ভারতের মাথাপিছু আয় কত ছিল? $1433, আর চীনের ছিল $7,147, মানে সেই প্রায় 5 গুণ বেশি। মানে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে গেছি, এরকমটা আপনার মনে হতে পারে। না, এখানে একটা অন্য হিসেব আছে, একটা অন্য টুইস্ট আছে, একটা অন্য জাদু কাজ করছে। 2014-15 আর্থিক বছরে, মানে যে বছরে মোদিজি ক্ষমতায় এলেন, সেই বছরে আয়কর রিটার্ন থেকে জানা যাচ্ছে 24 জন মানুষের আয় 100 কোটির ওপরে, অর্থাৎ 100 crore ক্লাবে সেদিনে যতগুলো মানুষ ছিলেন তার সংখ্যা 24 ভারতবর্ষে। সেই সংখ্যা 21-22-এ এসে দাঁড়ালো 142, মানে 8 বছরে 100 কোটির ক্লাবে ঢুকে পড়লেন আরো 118 জন। না, খেলাটা এখানেই শেষ নয়। 23-24-এ সেটা হলো 301 জন, মানে 100 কোটি ক্লাবের সদস্য মাত্র 1 বছরে বাড়লো 159 জন, হলো 301। 24-25-এ সেটা হলো 415 জন, মানে আগের সঙ্গে যোগ হলো আরো 114 জন, এবং 25-26 আরো 1 বছর পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 576, মানে 100 কোটির ক্লাব 1 বছরে যোগ দিয়েছে 161 জন। আচ্ছা, এরা তো হঠাৎ ছাপ্পার ফাড়কে 100 কোটির ক্লাবে ঢুকে যাননি,
মানে ফুটপাতে বসেছিলেন, ক্লাবে 100 কোটির ক্লাবে ঢুকে, এরকম তো হয়নি। এরা বড় লোক ছিলেন, আরো বড় লোক হয়েছেন। ওদিকের হিসেব বলছে মাথাপিছু রোজগার 2014-তে যা ছিল তার সমান হারেই বেড়ে 1433 থেকে এখন $2800 প্রতি মাসে, মানে 12 বছরে দুগুণ বৃদ্ধি হয়েছে। আর 100 কোটির ক্লাবে ছিল 24 জন, এখন সেই সংখ্যা 576, মানে 100 কোটির বছরে রোজগার করনেওয়ালাদের সংখ্যা বেড়েছে 24 গুণ। 12 বছরে 24 গুণ বেড়েছে, আর মাথাপিছু আয় বেড়েছে মাত্র 2 গুণ। মানে সবকা সাথ সবকা বিকাশ হয়নি। কিছু মানুষ ফুলে ফেপে উঠেছেন, তাদের রোজগার আর সম্পদ বাড়ছে রকেটের গতিতে, আর বাকি লোকজন আরো গরিব হচ্ছেন। সেই ছবিটাও দেখে নিন 2026-এর ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট, অসাম্য বৈষম্য রিপোর্ট বলছে দেশের 58%, হ্যাঁ 58% সম্পদ আছে দেশের 10% মানুষের হাতে। অর্থাৎ যদি 100 টাকা দেশের সম্পদ হয়, তাহলে 58 টাকা আছে মাত্র 10 জনের হাতে। আর দেশের তলার 50% মানুষের হাতে আছে মাত্র 15% সম্পদ। অবশ্য এটা বললেও কিছুই বলা হবে না, কিছুই বোঝা যাবে না। দেশের একেবারে তলার 15% মানুষের কাছে আছে 0.07% সম্পদ, মানে 100 টাকার 7 পয়সা। হ্যাঁ, এটাই দেশের অবস্থা। ক্রমশ বৈষম্য যে হারে বাড়ছে, তাতে ওই তলার 15%, 20% মানুষ না খেতে পেয়ে মরার দিকে এগোচ্ছে। এবং সেখানেই মোদিজির আর একটা টুইস্ট, আর একটা ম্যাজিক, ওই ফ্রি রেশন। অর্থাৎ একবেলা ফ্রি রেশন এখন মানুষের কাছে, সাধারণ মানুষ, গরিব মানুষের কাছে এতটাই জরুরি, যেটা না পেলে তাদের খাবার জুটবে না। মোদিজির সাদের সবকা সাথ সবকা বিকাশের গপ্প এটাই। সরকারের মুখিয়া মুখে এক কথা বলছেন, আর কাজে ঠিক তার বিপরীত করছেন। কেবল তাই নয়, সরকার চালানোর প্যাটার্নটা দেখুন, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এমন নয় যে কিছু লোকজন তাদের পুঁজি বাড়াচ্ছে, এমন নয় যে তারা তাদের মগজ খাটিয়ে তাদের সম্পদ বাড়িয়ে তুলছে, না, এমনটা নয়, এমনটা হারগিজ নয়। তাদেরকে সম্পদ বাড়াতে সাহায্য করছে সরকার, বা এভাবেও বলা যায় যে সরকার তাদের পছন্দের কিছু ব্যবসায়ীর হাতে তুলে দিচ্ছে সম্পদের ভান্ডার। সরকারি আনুকূল্যেই তাদের সম্পদ বাড়ছে। আসুন কিছু উদাহরণ দিয়ে বোঝানো যাক। দেশে প্রাইভেট সেক্টর আছে, পাশাপাশি আছে পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর মানে ব্যক্তিগত পুঁজি, পাবলিক সেক্টর মানে সরকারের পুঁজি। সরকারের পুঁজি মানে আমাদের টাকা, প্রত্যেকের টাকা। এটা সবাই জানেন যে যে কোনো অর্থনীতিতে কিছু সেক্টরে চাহিদা বেশি থাকে, সেখানে লাভ বেশি হয়। অন্যদিকে কিছু সেক্টরে প্রচুর পুঁজি লাগে, মানে ইনভেস্টমেন্ট হেভি বেশ কিছু সেক্টর আছে, আর সেখানে লাভ সেই তুলনায় কম হয়। এবার একটু খেয়াল করলেই দেখা যাবে 2014 সাল থেকে সেই সমস্ত সেক্টরে যেখানে চাহিদা বেশি, লাভ বেশি, সেখান থেকে সরকার ক্রমশ পিছু হটছে। চাহিদা বেশি, লাভ বেশি, সেখানে কারা ইনভেস্ট করছে? প্রাইভেট সেক্টর। চাহিদা বেশি, লাভ বেশি, সেখান থেকে কারা সরে যাচ্ছে? সরকার সরে যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই কাজ করতে থাকা পাবলিক সেক্টর, পাবলিক কোম্পানিগুলো ক্রমশ রুগ্ন হচ্ছে, আর সেই জায়গাতে রমরম করে চলছে প্রাইভেট সেক্টর। উদাহরণ এক, শিক্ষাক্ষেত্র। এর আগের দিনে হিসেব দিয়ে বলেছি, শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ ধীরে ধীরে কমানো হয়েছে। উচ্চশিক্ষায় তো বিরাটভাবে কমেছে, আর সেই জায়গা দখল করেছে প্রাইভেট সেক্টর। আইআইটি বা আইআইএম এর মতন সংস্থা, উচ্চশিক্ষা বা গবেষণার বড় বড় সংস্থা এখন প্রাইভেটাইজেশনের মুখে, না হলে তারা টাকার অভাবে ধুঁকছে। তাকিয়ে দেখুন, প্রাইমারি স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা চারিদিকে প্রাইভেট সেক্টরের রমরমা। সে মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ম্যানেজমেন্ট হোক, কম্পিউটার কোর্স হোক। আর সেসব প্রাইভেট স্কুল কলেজের ফিস শুনলে মাথায় হাত দিতে হবে। বছরখানেক আগের কথা বলছি, শুনলাম আমার আবাসনের এক পড়শি তার 2 সন্তানকে এক অত্যন্ত দামি স্কুলে ভর্তি করিয়েছেন। তো আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, দামি মানে কত দামি জানেন? আমি বলেছিলাম, তা নিশ্চয়ই 1.5, 1.5 তো লাগবেই। সে হো হো করে এসে বলেছিল, ওই পয়সায় স্কুলের গেটের ভেতরেও ঢোকা যাবে না। শুনেছিলাম সেই স্কুলে ভর্তির জন্য 5 বছরে 80 লক্ষ টাকা লাগে। 5 বছরে 80 লক্ষ টাকা একজন স্টুডেন্টের জন্য। সেখানে ছাত্র ঢুকে পাশ করে একেবারে নিট পরীক্ষা দিয়ে বেরোয়, আর তাদের সাকসেস রেট নাকি 60%।
মানে সেখানে পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চান্স 60%। মানে এডুকেশন সেক্টরে এখন সরকারের বরাদ্দ কমছে, আরো কমবে, কারণ সেখানে টাকা ঢালছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো। শিক্ষা এখন এক বিশাল বাণিজ্য, যারা টাকা ঢালতে পারবেন তারাই শিক্ষা পাবেন, যারা শিক্ষা কিনতে পারবেন তারাই শিক্ষিত হবেন। আর এই সব ইনস্টিটিউশনগুলো তৈরি করছে বিভিন্ন চক্র, যারা এই পেপার লিক ইত্যাদির সঙ্গে জড়িয়ে আছে। এবার আসুন স্বাস্থ্যক্ষেত্র, সেখানেও একই অবস্থা, সরকারের বরাদ্দ কমছে আর হু করে বাড়ছে বেসরকারি পুঁজির বিনিয়োগ। কেন বেসরকারি পুঁজির বিনিয়োগ কিভাবে বাড়ছে? আগামী 5 বছরে বেসরকারি পুঁজি ও স্বাস্থ্য ক্ষেত্রে বাড়বে 78%, মানে এখন থেকে আগামী বছরের 78% বৃদ্ধি হবে, প্রায় দ্বিগুণ হতে চলেছে। কেন? কারণ সেখানে লাভ আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো হয় ধুঁকছে, না হলে একেবারে গরিব মানুষজনদের শেষ আশ্রয় হয়ে উঠেছে। সবাই জানে চিকিৎসা করাতে হলে বেসরকারি হাসপাতালে যেতে হবে। সরকারের কিছু হেলথ স্কিম আছে, সেগুলো আসলে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে মালামাল করে দিচ্ছে। গণস্বাস্থ্য গেছে চুলোর ধরে, এখন সবটাই ফেলো করি মাখু তেল, তুমি কি আমার পর। লাশ আটকে রেখে পয়সা আদায় করা হচ্ছে মানুষের কাছ থেকে। কিন্তু দেখুন, হাইওয়েজ, এক্সপ্রেসওয়েজ বাণিজ্যের জন্য জরুরি, যাতায়াতের জন্য জরুরি, এখানে কি বেসরকারি বিনিয়োগ আসছে? প্রায় শূন্য। তাহলে এত কাজ হচ্ছে কি করে? সরকার পয়সা ঢালছে, বরাদ্দ বাড়ছে 5-6 গুণ করে, প্রচুর টাকা দিয়ে এক একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, তার বরাদ চলে যাচ্ছে দেশের নাম করা বড় বড় কোম্পানিগুলোর কাছে। কাদের টাকা বিনিয়োগ হচ্ছে? সরকারের টাকা, মানে আমার আপনার টাকা, বন্ডে তোলা টাকা, বিভিন্ন ফান্ড থেকে নেওয়া টাকা। কারা পাচ্ছে? বড় বড় কোম্পানিগুলো, লাভ তাদের হচ্ছে না। এখানে তারা বিনিয়োগ করছে না। একই ছবি জাহাজ, বন্দর, রেল বা এয়ারপোর্টে, সেখানে সমস্ত তৈরি করে তা তুলে দেওয়া হচ্ছে বেসরকারি কোম্পানিগুলোর হাতে। তাদের মুনাফা বাড়ছে, 100 কোটি ক্লাবের সদস্য সংখ্যা বাড়ছে। তাকিয়ে দেখুন মোবাইল কমিউনিকেশনের দিকে, বিএসএনএল ঢুকছে, রোজ রোজ নতুন নতুন ঘোষণার পরেও তাদের লাভের খাতা শূন্য, আর বেড়ে উঠছে ভোডাফোন, এয়ারটেল, জিও। এবার সেখানে আসছে ইলন মাস্ক, যেখানে লাভ সেখানে প্রাইভেট সেক্টরের রমরমা, যেখানে ইনভেস্টমেন্ট সেখানে রাষ্ট্র তার পুঁজি ঢালছে, মানে মানুষের টাকা ঢালছে। কিন্তু সেই সব প্রকল্প এক্সিকিউট করার কাজ করছে আবার সেই প্রাইভেট সেক্টর, আবার তারা লাভ করছে। এটাই মোদিজির সবকা লাভ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। এবং এই প্রাইভেট সেক্টর, এই কর্পোরেট ক্যাপিটাল দেশ বোঝে না, লাভ বোঝে। কাজেই তারা একমাত্র মুনাফা ছাড়া আর কিচ্ছু দেখে না, দেখার কথাও নয়। আবার এই কর্পোরেট ক্যাপিটালের বেশিরভাগটাই ফোড়ে দালাল, যারা আদতে কমিশন খায়, ঘুষ দেয়। যেখানে মুনাফা সেখানেই ছোটে। কাজেই এদের ব্যবসার ভিশন খুব ছোট, 3, 5 কি 7 কি 10 বছরের, তার বেশি এরা দেখতেই রাজি নয়, ভাবতেই রাজি নয়। কাজেই এখানে কাজ করছে, টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, এখানে লাভ হচ্ছে, টাকা বাইরে চলে যাচ্ছে। কাজেই এরা গবেষণা খাতে ব্যয় করবেন না, কারণ একটা গবেষণা কি, একটা গবেষণা মানে 4 বছর 5 বছর 6 বছর ধরে তাকে টাকা দিতে হবে, তারপরে একটা প্রোডাক্ট বেরোলো, হয়তো বেরোলো, সেই প্রোডাক্টটা বাজারে নিয়ে যেতে হবে, সেই প্রোডাক্টের পেটেন্ট হবে, সেই প্রোডাক্ট সারা বিশ্বে পপুলার হবে। না, এই ভিশন তাদের নেই, কারণ এরা ফোড়ে, এরা দালাল, এরা বেনিয়া, এরা গবেষণা খাতে ব্যয় করবেন না, করছেনও না। যার ফলে আমাদের এখানে মৌলিক গবেষণা নেই, আমাদের ইনোভেশন নেই, আমাদের ব্র্যান্ড তৈরি হচ্ছে না। সারা পৃথিবীতে ভারত কেবল ট্রেডার, বেনিয়া, তারা প্রডিউসার নয়। ভারতের প্রডিউসার তো কেবল চাষিরা, তারা অবহেলিত। বেনিয়ারাই দখল নিয়েছে অর্থনীতির। এক দালাল ফোড়ে বেনিয়া পুঁজির বিকাশকে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ বলে চালাতে চাইছেন, আর প্রতিনিয়ত সেই মিথ্যেটা সামনে এসে যাচ্ছে। বুঝুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।